বিশ্বকাপের ম্যাচ চলছে, টেলিভিশনের পর্দায় বা বাইরের বিভিন্ন স্ক্রিনে আমরা যেই খেলাগুলো দেখছি, জমকালো আয়োজন দেখছি, এবং তখন আমাদের মনে হচ্ছে খেলাধুলা দারুণ একটা বিনোদনের ব্যাপার, সবার একটা মেলবন্ধনের ব্যাপার, বিশ্বের সেরা প্রতিযোগিতার ব্যাপার। বিশ্বকাপ ফুটবলের সময় যেহেতু, কাজেই হাতেই বলটা নিয়ে এইভাবেই আলাপটা শুরু করছি। আমরা চিন্তা করছি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে যাচ্ছে এই আয়োজনে, কিন্তু এই বলটা একটু রেখে দেয়। একটু গভীরভাবে তাকালে আপনি দেখতে পাবেন যে এই যে মাঠ, সবুজ মাঠ, সেখানে এত এত খেলোয়াড়রা খেলছেন, এই মাঠের নিচে কিন্তু জটিল এক রাজনীতির মারপ্যাচ রয়েছে, ভূ রাজনীতির মারপ্যাচ। সেই অলিম্পিক থেকে শুরু করে তারপরে যদি বিশ্বযুদ্ধের দিকে যাই, এবং এই যে আজকের যে বিশ্বকাপ ফুটবল চলছে, খেলার মাঠ কিন্তু সবসময় শুধুই খেলার মাঠ নয়। অনলাইনে বলেন, অফলাইনে বলেন, অ্যালগোরিদমে বলেন, বিশ্ব রাজনীতিতে এই খেলার মাঠ, এই খেলাধুলা অনেক বড় এক সফট পাওয়ার, রাজনৈতিক হাতিয়ারও বটে। এশিয়া পোস্ট এক্সপ্লেনারে আজকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করব। সাথে আছি আমি সান্তাল। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির গবেষকরা বর্তমান যুগের আন্তর্জাতিক খেলাধুলাকে বিশ্ব রাজনীতির সুইস আর্মি নাইফ বা বহুমাত্রিক হাতিয়ার হিসেবে আখ্যা দিচ্ছেন। সুইস আর্মি নাইফ কীরকম একটা জিনিস, সেটা আপনারা বিভিন্ন দোকানপাটে গেলে মনে করতে পারবেন যে এক ধরনের চাকু, সেটা দিয়ে অনেক ধরনের স্ক্রু খোলা যায়, কাঁচির মতো কাজ করা যায়, আবার বিভিন্ন ছোট ছোট আপনারা কৌটাও খুলতে পারবেন, অনেক ধরনের কাজে লাগাতে পারবেন। ঠিক তেমনি খেলাধুলা কিন্তু শুধুমাত্র খেলাধুলার কাজে নয়, বরং অনেক দেশ নিজেদের ভাবমূর্তিকে উজ্জ্বল করে তোলার জন্য, প্রতিপক্ষ কোনো দেশের উপরে চাপ সৃষ্টি করার জন্য, আবার এমনকি কোনো কোনো দেশের উপরে এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার জন্য কূটনীতি করতে পারে, এবং খেলাধুলা এই ক্ষেত্রে অনেক বড় একটা হাতিয়ার। আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই, তাহলে খেলাধুলা যে খেলাধুলা ছাড়াও এক ধরনের রাজনৈতিক হাতিয়ারও, এটা কিন্তু একেবারে নতুন কোনো জিনিস না। আমরা বেশ খানিকটা আগে, প্রায় 100 বছর আগে চলে যাই, হিটলারের জার্মানি অলিম্পিককে ব্যবহার করেছিল নাজি প্রপাগান্ডা এবং নিজেদের যেই শ্রেষ্ঠত্ব সেটাকে প্রমাণের এক হাতিয়ার হিসাবে। আবার স্নায়ুযুদ্ধের সময় আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন কিভাবে অলিম্পিককে বয়কটের মাধ্যমে এক ভয়াবহ রাজনীতির খেলায় মেতে উঠেছিল। 1980 সালে মস্কো অলিম্পিক বয়কট করে আমেরিকা, আর তার জবাবে 1984 সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক বয়কট করে সোভিয়েত ইউনিয়ন। অর্থাৎ যখন বিশ্ব নেতারা একে অপরের সঙ্গে সরাসরি টেবিলে বসতে পারতেন না, নিজেদের মধ্যে যে ঝামেলা সেগুলো ঠিকঠাক মিটমাট করতে পারতেন না, আবার বিভিন্ন যে ইগোর সমস্যা, বিভিন্ন যে রাজনীতির শক্তির সমস্যা যেগুলো তারা ঠিকঠাক মতো দেখাতে পারছেন না, সেগুলো দেখানোর জন্য তারা কোন জায়গাটা ব্যবহার করতেন? খেলার মাঠ, খেলার মঞ্চ, এবং সেখানেই দেখানো হতো আসল শক্তি। চলমান বিশ্বকাপে চলে আসি। এই বিশ্বকাপের আগ দিয়ে ইরানের বিশ্বকাপে অংশ নেওয়া, আসলেই তারা ইউএসএতে যেতে পারবে কি না, বা আরও কি কি হতে পারে, বর্ণবাদী বিভিন্ন ধরনের বিষয় এসেছে। যারা স্পোর্টস এনথুজিয়াস্ট তারা খুব ভালো মতোই জানেন। কিন্তু এই চলমান অবস্থাটা ছেড়েও আমরা যদি আরেকটু জটিলভাবে জিনিসটা চিন্তা করি, তাহলে দেখতে পাবেন যে এই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ কিন্তু কেবল একটি দলের অংশগ্রহণ ছিল না। ইরান এখনো পর্যন্ত তাদের খেলাটা খেলে যাচ্ছে, এবং তাদের যে মাঠে অংশগ্রহণ, এই বিশ্বকাপ ফুটবলে ইউএসএতে এসে ইরানের ফুটবল দল খেলছে, যেখানে সরাসরি দুইটা দেশ যুদ্ধের মধ্যে লিপ্ত, সেখানে যে আসলে কি হচ্ছে তার প্রভাব কিন্তু বিভিন্নভাবেই পড়ছে। সেটা খেলোয়াড়দের ক্ষেত্রে বলুন, যারা মাঠে আসছেন তারা বলুন, বা মিডিয়াতে বলুন, বা সামগ্রিক পরিস্থিতির উপরে বলুন, বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন বলুন, সব দিক থেকে দেখা যায় যে এই খেলাটা, এই যে 90 মিনিটের খেলা, যেটার মধ্যে আমরা দুই অর্ধে দেখতে পাচ্ছি যে হাইড্রেশন ব্রেকের মতো একটা মজার ব্যাপার হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র খেলা না, এটা আসলে এক ধরনের রাজনৈতিক বিভিন্ন ন্যারেটিভ, বিভিন্ন ধরনের এজেন্ডা, বিভিন্ন ধরনের উদ্দেশ্যকে তুলে ধরারও একটা আইডিয়াল প্ল্যাটফর্ম। অন্যদিকে বর্ণবাদ এবং বৈষম্যের বিরুদ্ধে খেলার মাঠে যে দীর্ঘ লড়াই, সেটি কিন্তু এখন একরকম একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে নিয়েছে। তবে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, যখন মানবাধিকার বা বর্ণবাদের ইস্যুতে নীতি নির্ধারণ করে, তখন মধ্যপ্রাচ্য বা এশিয়ার দেশগুলোর ফুটবল মঞ্চে তার একটা তীব্র প্রভাব পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ও কর্মকাণ্ড অনেক সময়ই ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থাগুলোর উপরে এক ধরনের চাপ সৃষ্টি করে, কারণ তাদের যেই শক্তিমত্তা এবং তাদের যেই বিভিন্ন জায়গায় যে প্রভাবগুলো রয়েছে, সেগুলো তো আসলে সব জায়গাতেই একটা বড় ফ্যাক্টর হয়ে ওঠে। কাজে দেখা যায় যে টুর্নামেন্টের নীতিমালা থেকে শুরু করে সব কিছুতেই এক ধরনের একটা রাজনৈতিক মেরুকরণ যেটি, সেটি খুব স্পষ্ট হয়ে ওঠে যখনই মার্কিন যুক্তরাষ্ট্র এগুলোর মধ্যে কোনো না কোনোভাবে সম্পৃক্ত থাকে। অতীতে খেলার রাজনীতি শুধু মাঠের ভেতরেই সীমাবদ্ধ থাকতো, কিন্তু এখন প্রযুক্তির কল্যাণে এর কিন্তু বেশ কয়েক রকমের প্রয়োগ হচ্ছে। অনলাইনেও দেখতে পাচ্ছি, অফলাইনেও দেখতে পাচ্ছি।
অফলাইনের ব্যাপারটা কীরকম? অফলাইনে আমরা দেখতে পাবো যে খেলোয়াড়দের একটা তীব্র শারীরিক এবং মানসিক ভঙ্গি, তারা আসলে ম্যাচ শেষে প্রতিপক্ষ দেশের সঙ্গে হাত না মেলানো, রাজনৈতিক প্রতীক ব্যবহার করে গোল উদযাপন করা, কিংবা ভেন্যু নিয়ে এক দেশ আরেক দেশের উপরে রাজনৈতিক অর্থনৈতিক চাপ প্রয়োগ করা। আমরা সাম্প্রতিক সময় কিন্তু ক্রিকেটের ক্ষেত্রেও এই ব্যাপারটা দেখেছি, যে হাত না মেলানো বা কিছু কিছু খেলোয়াড় তারা যেভাবে উদযাপন করছেন, সেই উদযাপনগুলো আসলে এক ধরনের বিতর্কিত বিষয় বা জটিল বিষয়গুলোকে আরও উস্কে দেয়। সেই জিনিসপত্রগুলো আমরা কিন্তু আসলে ইদানিং বেশ ভালোই দেখতে পাচ্ছি, এবং ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার ওপর বিভিন্ন ক্রীড়া নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারটাও আমরা দেখেছি। অনলাইনের ক্ষেত্রে যদি বলি, যে মাঠের খেলা আর কি, অনলাইনের খেলা আরও ভয়াবহ। কোনো ম্যাচে যদি রাজনৈতিক উস্কানি থাকে, সেখানে সোশ্যাল মিডিয়ায় বট, ট্রল, রাজনৈতিক কর্মীরা আসলে হ্যাশট্যাগ করে যুদ্ধ শুরু করে দেয়। এবং এটা শুধুমাত্র কিন্তু যে বলা যেতে পারে যে যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন বা খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত আছেন বা সিরিয়াস লেভেল সম্পৃক্ত আছেন তারাই না, সাধারণ মানুষজন আসলে এই জিনিসগুলো এমনভাবে উস্কে দেয় যে আসলে একটা গোল হলো, কিন্তু সেই গোলটা আসলে অন্য কোনো ধরনের একটা জবাব দেওয়ার জন্য বা অন্য কোনো ধরনের একটা কাজ করার জন্য বিশাল একটা মাধ্যম হয়ে উঠল। কোটি কোটি সাধারণ মানুষের মধ্যে চরম যে কূটনৈতিক দ্বন্দ্ব এবং জাতীয়তাবাদী যেই ঘৃণা, সেই জিনিসপত্রগুলো কিন্তু এটা বারবারই আসলে উস্কে দিতে পারে। এখন প্রশ্ন উঠতে পারে যে আন্তর্জাতিক এই ক্রীড়া রাজনীতি নিয়ে সাধারণ মানুষ বা দর্শকরা কি ভাবছেন? তাদের কি ধারণাটা এরকম যে খেলা খেলার মতোই থাকবে, এর মধ্যে কোনো রাজনীতি আসবে না, নাকি এরকম যে না, খেলা কিন্তু জবাব দেওয়ার অনেক বড় একটা জায়গা? ইউগাভের একটি বৈশ্বিক জরিপের পরিসংখ্যানের দিকে তাকালে একটা চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। অবশ্য জরিপগুলোর ব্যাপারে এরকম যে সব জরিপের থেকেই বিভিন্ন ইন্টারেস্টিং তথ্য পাওয়া যায়। যাই হোক, এই জরিপে দেখা যায় যে বিশাল একটা অংশের মানুষ মনে করেন যে রাজনীতি এবং খেলা এই দুটোকে সম্পূর্ণ আলাদা রাখা উচিত। তবে এই পরিসংখ্যানে দেশভেদে কিন্তু বড় ধরনের অমিল রয়েছে। ইউরোপ এবং আমেরিকার অনেক দেশের দর্শকরা মনে করেন যে খেলোয়াড়দের অধিকার রয়েছে মাঠের ভেতর মানবাধিকার বা বর্ণবাদের মতো সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কথা বলার বা প্রতীকী প্রতিবাদ জানানো। কিন্তু এশিয়া এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশের সাধারণ মানুষ মনে করেন যে খেলার মাঠকে বিশুদ্ধ বিনোদনের জায়গা হিসেবেই রাখা উচিত, এবং এখানে কোনো ধরনের রাজনৈতিক এজেন্ডা বা পশ্চিমা নীতি বা বিভিন্ন ধরনের যেই ইচ্ছাগুলো থাকে সরকারগুলোর, সেই ধরনের চিন্তাভাবনাগুলো চাপিয়ে দেওয়াটা ঠিক নয়, সেটা খেলাটাকে কলুষিত করে। এই যে জনমতের ব্যবধান এবং এই যেই জনমতের বিভিন্ন সময় বিভিন্ন রকমের চিন্তাভাবনা, এটাও কিন্তু আসলে খেলার মাঠের মাধ্যমে সাধারণ মানুষকে বা দর্শকদেরকে অনেকভাবে বিভক্ত করে ফেলেছে। স্পোর্টস বা খেলাধুলা আজ আর কেবলই বল ব্যাটের লড়াই নয়, বা আরও অন্যান্য কোনো খেলাধুলার কথা যদি বলেন সেটাও নয়। এটি এখন বিলিয়ন ডলারের বাণিজ্য, কূটনৈতিক যুদ্ধক্ষেত্র এবং শক্তির যেই প্রয়োগ এবং শক্তির যেই প্রদর্শন, তার অনেক বড় একটি মঞ্চ। বিশ্বনেতারা খেলার মাঠকে ঠিক সেইভাবেই নিজেদের ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারছেন। সাধারণ মানুষও কি তাতে ব্যবহৃত হচ্ছেন না? আপনি কি মনে করেন, খেলার মাঠে কি রাজনীতি থাকা উচিত, নাকি খেলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত? চলমান বিশ্বকাপে আপনার প্রিয় দলের কোনো রাজনৈতিক বা সামাজিক অবস্থান কি আপনাকে প্রভাবিত করেছে? ভেবে দেখতে পারেন, আমাদেরকেও জানাতে পারেন। আমরা শুনতে চাই আপনার মতামত।